সাহিত্যের পথের আজকের পর্বে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি প্রবন্ধ নিয়ে। প্রবন্ধটি আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থে প্রকাশিত হয় এবং প্রবন্ধটির নাম হলো বিদ্যাপতির রাধিকা। আমি আজকে বিদ্যাপতির রাধিকা আলোচনা করছি। এর পরের কয়েকটি পর্বে আমি আরো কয়েকটি আলোচনা রাখবো এই আধুনিক কাব্য আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থটি সম্পর্কে এবং এই প্রবন্ধ গ্রন্থের কয়েকটি প্রবন্ধ নিয়ে। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধের আলোচনা খুব শীঘ্রই আসছে, যার নাম বঙ্কিমচন্দ্র। আজকের পর্বে আমরা বিদ্যাপতির রাধিকা সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আধুনিক সাহিত্য প্রকাশিত হচ্ছে 1960 সালে। এই সময়টায় রবীন্দ্রনাথের রচনা বৈশিষ্ট্যের একটি পরিবর্তন লক্ষণীয়। 1903 সালে চোখের বালি, 1910-এ গোরা, এর মধ্যিখানের যে চিন্তাধারা, তাতে রবীন্দ্রনাথের চিন্তাধারা অনেকখানি আধুনিক হয়ে গিয়েছিল। তিনি মনের কারখানা ঘরের ওপরে জোর দিচ্ছিলেন তার লেখনীতে, ফলে তার লেখনীতে একটা খুব বড় পরিবর্তন আসছিল। আমাদের আলোচ্য এই আধুনিক সাহিত্য প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধর যে বিষয়বস্তু এবং তার যে বিষয়গুলির আলোচনা, তার মধ্যেও আমরা একটা নতুনত্ব লক্ষ্য করতে পারি। প্রথমত, তিনি এর আগে নবপর্যায়ের বঙ্গদর্শনের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে এই প্রবন্ধ গ্রন্থে আমরা বঙ্কিমচন্দ্র, সঞ্জীব চন্দ্র, কৃষ্ণ চরিত্র ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি যেগুলি বঙ্গদর্শনের সঙ্গে সংযুক্ত, সেগুলি নিয়ে যেমন আলোচনা পাচ্ছি, এছাড়াও অন্যান্য আরো বেশ কিছু আলোচনা থাকছে, যার মধ্যে অন্যতম পদাবলী সম্পর্কিত আজকের যে আলোচনা সেটি, অর্থাৎ বিদ্যাপতির রাধিকা। কিন্তু বিষয়বস্তুর মধ্যে আমি প্রথমেই বললাম যে চিন্তা ভাবনার মধ্যে বেশ খানিকটা নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আমরা পাচ্ছি সেটাই আলোচনা করব। বিদ্যাপতির রাধিকা প্রবন্ধ পড়ার আগে আরো একটি প্রবন্ধ সম্পর্কে আমাদের কয়েকটা কথা জেনে নিতে হবে। রবীন্দ্রনাথের চণ্ডীদাস ও বিদ্যাপতি নামক একটি প্রবন্ধ আছে, যা পরে প্রাচীন সাহিত্য প্রবন্ধতে অন্তর্ভুক্ত করা হলেও এটা কিন্তু বিদ্যাপতির রাধিকার থেকে আগে লেখা। সেই প্রবন্ধে তিনি চণ্ডীদাসকে সহজ ভাষার সহজ ভাবের কবি বলেছিলেন। বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে কাতর, চণ্ডীদাসের মিলনেও সুখ নেই। বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়াছেন, চণ্ডীদাস প্রেমকেই জগৎ বলিয়া জানিয়াছেন। বিদ্যাপতি ভোগ করিবার কবি, চণ্ডীদাস সহ্য করিবার কবি। চণ্ডীদাস সুখের মধ্যে দুঃখ, দুঃখের মধ্যে সুখ দেখিতে পাইয়াছেন। এই প্রবন্ধের অংশটা পড়লাম কারণ রবীন্দ্রনাথ সেই সময় চণ্ডীদাসের কথা খুব ব্যাপক হারে বলেছিলেন এই প্রবন্ধটিতে। আজকে তিনি একেবারে আলাদা করে বিদ্যাপতির বক্তব্য নয়, বিদ্যাপতির রাধিকাকে নিয়ে এক অন্যরকম আলোচনা করা শুরু করলেন। আগে তার বক্তব্য ছিল বিদ্যাপতির রাধা সুখের লাগি চাহে প্রেম, তাই তার সহ্য ক্ষমতা একেবারেই কম। যা আছে তাতে চাপল্য বড্ড বেশি, চঞ্চলতা বড্ড বেশি। এই প্রবন্ধে এসে একেবারে বিদ্যাপতির রাধিকা নাম দিয়ে প্রাবন্ধিক কি বলছেন? তিনি এই প্রবন্ধে এসে বলছেন, গতি ও উত্তাপ যেমন একই শক্তির অবস্থা, বিদ্যাপতি এবং চণ্ডীদাসের কবিতায় প্রেম শক্তির সেই প্রকার দুই ভিন্ন রূপ দেখা যায়। বিদ্যাপতির কবিতায় প্রেমের ভঙ্গি, প্রেমের নৃত্য, প্রেমের চাঞ্চল্য; চণ্ডীদাসের কবিতায় প্রেমের তীব্রতা, প্রেমের আলোক। এই জন্য ছন্দ, সঙ্গীত এবং বিচিত্র রঙে বিদ্যাপতির পদ এমন পরিপূর্ণ, এই জন্য তাহাতে সৌন্দর্য সুখ সম্ভোগের এমন তরঙ্গলীলা। ইহা কেবল যৌবনের প্রথম আরম্ভের আনন্দোচ্ছ্বাস, কেবল অবিমিশ্র সুখ এবং অব্যাহত সঙ্গীত ধ্বনি। দুঃখ নাই যে তাহা নহে, কিন্তু সুখ ও দুঃখের মাঝখানে একটা অন্তরাল ব্যবধান আছে। হয় সুখ নয় দুঃখ, হয় মিলন নয় বিরহ, এরূপ পরিষ্কার শ্রেণী বিভাগ। চণ্ডীদাসের মতো সুখে দুঃখে বিরহে মিলনে জড়িত হইয়া যায় নাই। সেই জন্য বিদ্যাপতির প্রেমে যৌবনের নবীনতা ও চণ্ডীদাসের প্রেমে অধিক বয়সের প্রগাঢ়তা আছে। অর্থাৎ প্রাবন্ধিক নবরূপে দেখছেন প্রেমকে ও
বিদ্যাপতির প্রেমকে। কেবল চাপল্য বলেই শেষ করে দিচ্ছেন না আগের মতো, আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বলছেন কম বয়সের সুখ দুঃখ ভালো মন্দকে আমরা বড় প্রবলভাবে দেখি ও ভাবি, সেখানে স্থৈর্য কাজ করে না, এটাই স্বাভাবিক। সে জীবনের সঙ্গীত সর্বদাই উচ্ছ্বসিত পঞ্চম স্বরে বাঁধা। তাই বিদ্যাপতিতে কেবলই বসন্ত পাই, যে বসন্তে কিশোরী রাধা বিকশিত হয়ে উঠছে, নব যৌবনের কম্পনে হিল্লোলিত হচ্ছে। একটু হাসি, একটু ছলনা, ব্যাকুলতা, খানিক আশা ও নিরাশা, কিন্তু তা প্রবল নয়, আন্দোলিত হচ্ছে মাত্র। বিদ্যাপতির রাধা নবীনা, নবস্ফুটা, নিজেকেও ভালো করে জানে না, পরকেও নয়। প্রেমকে হালকা স্পর্শ করে যেন পালিয়ে যায়, ভয় সংকোচ কিন্তু প্রবল ইচ্ছা তার মধ্যে। ধীরে ধীরে সে নিজেকে ভাঙছে, ধীরে ধীরে রহস্য বুঝছে, আত্মসচেতন হচ্ছে। এমন প্রেমে বেদনার থেকে বিলাস বেশি, এতে গভীরতার অটল স্থৈর্য নেই, কেবল নব অনুরাগের চঞ্চল লীলা আছে মাত্র। সমুদ্রের ওপর তলের মতো, ঢেউয়ের মতো, কেবল আন্দোলন, নৃত্য এবং বৈচিত্র্য। নবপ্রেম তো এরকমই হয়, কিন্তু সমুদ্রের গভীরতার মতো প্রেমেরও যে গভীরতা, তা বিদ্যাপতির রাধায় নেই। এ কথা তিনি আগেও বলেছিলেন, যা আমরা কোথায় পাই? চণ্ডীদাসের রাধার মধ্যে। চণ্ডীদাসের রাধায় যে গভীরতা রয়েছে বিদ্যাপতির রাধায়, তা আমরা পাই না। চণ্ডীদাসের রাধা গভীর ও ব্যাকুল, বিদ্যাপতির নবীন ও মধুর। একথা বলে রবীন্দ্রনাথ দুটি বিদ্যাপতির পদের কথা উল্লেখ করছেন, যে দুটি পদে ভাষার মাধুর্য, বর্ণনার সৌন্দর্য দিয়ে রাধিকার নতুন যৌবন, নতুন রূপ রস গন্ধে তাকে তিনি অসম্ভব সুন্দরী করে তুলছেন। নব সময়ের মধু ঋতুতে নতুন প্রেম একেবারে মোহময়, যা কিন্তু অবাস্তব কখনোই নয়, কারণ এই বয়সটাই তো এরকম। তবে রবীন্দ্রনাথ শেষ কি করছেন ভারী সুন্দরভাবে। শেষে তিনি বলছেন, এখানেই শেষ করা যাইত, কিন্তু এখানে শেষ করিলে বড় অসমাপ্ত থাকে, ঠিক সমে আসিয়া থামে না। এই জন্য বিদ্যাপতি একটি শেষ কথা বলিয়া রাখিয়াছেন। তাহাকে শেষ কথা বলা যাইতে পারে, অশেষ কথাও বলা যাইতে পারে। এত লীলা খেলা নব নব রসোল্লাসের পরিণাম কথা এই যে, জন্ম অবধি হাম রূপ নিহারিনু, নয়নন তিরুপতি ভেল, লাখ লাখ যুগ যুগ হিয়ে হিয়ে রাখনু, তব হিয়া জুড়ায় না গেলা। নবীন প্রেম একেবারে লক্ষ লক্ষ যুগের পুরাতন হইয়া গেল। নবীন প্রেম তো ওই একটি অংশেই গিয়ে শেষ হয়ে যাচ্ছে, নবকৈশোরে যৌবনের প্রথম পর্যায়ে। কিন্তু বিদ্যাপতি বলছেন, জনম অবধি হাম রূপ নেহারিনু, নয়ননা তিরুপতি ভেলা। এত এত যুগ ধরে আমি তোমাকে দেখে দেখেও যেন পুরনো হলো না আমাদের প্রেম, যেন আমার চোখ আমার হিয়া যেন জুড়লো না তোমাকে দেখে দেখে, এর কোনো শেষ নেই। তাই রবীন্দ্রনাথ বলছেন, এটা শেষ কথাও বলা যেতে পারে, অশেষ কথাও বলা যেতে পারে, কারণ বিদ্যাপতির রাধা সব সময় নতুন, তাকে আমরা আলাদা করে বিচার করতে পারবো। তার সঙ্গে চণ্ডীদাসের রাধাকে মেলালে হবে না। ইহার পরে ছন্দ এবং রাগিনী পরিবর্তন করা আবশ্যক। চিরনবীন প্রেমের ভূমিকা সমাপ্ত হয়েছে, চণ্ডীদাস আসিয়া চিরপুরাতন প্রেমের গান আরম্ভ করিয়া দিলেন। কি সুন্দর লেখা! সাধারণভাবে বলা যায় যে আমাদের পুরনো শেষ হয়েছে, নতুন কিছুর শুরু হলো, তা না বলে রবীন্দ্রনাথ বললেন চিরনবীন প্রেম এবার শেষ হলো, ওখানেই শেষ, এবং ওটা ওখানেই কিন্তু আবর্তিত হতে থাকবে, ওর কোনো শেষ হবে না বিদ্যাপতির রাধার প্রেম। তারপর চিরপুরাতন প্রেম যা বিদ্যাপতির পরে চণ্ডীদাস ধারণ করেন, সেই রাধাকে আমরা আলাদা করে বিচার করব, সেই আলোচনা তিনি এখানে করছেন না। তাই প্রথম থেকে বলে গেলেন তিনি, এটা নতুন অনুভূতি, নতুন বিষয়, নতুন চাঞ্চল্য, নতুন সবকিছু, কিন্তু এই নতুনের কোনো শেষ নেই।
এ কথা বলে তিনি বিদ্যাপতির রাধাকে এক অনন্য মর্যাদা দিলেন, বিদ্যাপতিকে এক অনন্য মর্যাদা দিলেন। খুব সুন্দর একটি প্রবন্ধ, আশা করি খুব সংক্ষেপে আমি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।